রেডিও ভূমি 92.8 FM। বিশ্বাসের বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাই রেডিও ভূমি 92.8 FM এ। আপনাদের সাথে আছি আমি খাদিজা হোসেন সাবিহা। আপনাদের সাথে আজ আমরা আছি শুনবে ডাক্তার বলবে ডাক্তারের সাপ্তাহিক আয়োজনে। আজ আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আবু রায়হান, শ্যামলী বক্ষব্যাধি হাসপাতাল। প্রিয় শ্রোতা, আপনার প্রশ্ন কিংবা মতামত নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের অনলাইন লাইভে। আমাদের ফেসবুক পেজ facebook.com/radiobhumi এর অনুষ্ঠানের লাইভ পোস্টে আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। স্যার, শুনবে ডাক্তার বলবে ডাক্তার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। ভালো আছি স্যার। শুরুতে আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি একজন বক্ষব্যাধি হাসপাতালে কর্মরত রয়েছেন এবং এখন আমরা একটি প্যান্ডেমিকের মধ্য দিয়ে যাচ্ছি, করোনার সংক্রমণ এখনো শেষ হয়নি এবং বলা হচ্ছে যে অনেক জায়গাতে যে শীতকালের প্রকোপ বাড়তে পারে বা বাড়বে। যেহেতু শীত ইতিমধ্যে আমাদের দেশে চলে এসেছে, আমি আপনার কাছে শুনতে চাইবো যে আসলে কি শীতকালে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে নাকি, বা বর্তমান চিত্র কি করোনার, সে সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। শীতকালেও করোনা প্রকোপ বাড়বে, এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি করোনা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন, উনি বারবার আমাদের বলে আসছেন। শীতকালে করোনা রোগী বাড়ার অনেক কারণ রয়েছে, কারণগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আর কি হলো, দ্বিতীয় সেকেন্ড ওয়েভের কথাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে আসছেন। যদি শীতকালে কিংবা করোনার দ্বিতীয় ওয়েভ সত্যি সত্যি শুরু হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এটা হলো বাড়তি একটা চাপ তৈরি করবে। কারণ আপনারা সবাই জানেন যে শীতকালে শ্বাসতন্ত্রের রোগগুলো বেড়ে যায়, যেমন নিউমোনিয়ার প্রকোপ বাড়ে, সিওপিডি বাড়ে, অ্যাজমা রোগীর সংখ্যা বাড়ে, অন্যান্য যক্ষাও প্রকোপও বাড়ে। এর পরে আবার করোনা যদি এই সমস্ত যে সমস্ত রোগীর নিউমোনিয়া হয়, তাদের বডি ইমিউনিটি এমনি কমে যায়। বডি ইমিউনিটি কমে গেলে করোনা আক্রমণ ত্বরান্বিত হয়। এরকম আমরা যথাক্ষেত্রে বলতে পারি। অ্যাজমা সিওপিডি, যখন একটা অ্যাজমা রোগী একুট এক্সাজারবেশন কন্ডিশনে থাকে, তখন তার করোনা হওয়ার সম্ভাবনা বাড়ে। সব ডিজিজের ক্ষেত্রে যেগুলো শ্বাসকষ্টের রোগ, এগুলোতে করোনার ঝুঁকি অনেক বেড়ে যাবে। স্যার, আপনি মাত্রই বলছিলেন যে শ্বাসকষ্টের রোগী যারা, তাদের করোনার ঝুঁকিটা বেড়ে যায় এবং শীতকালে আমরাও জানি যে তাদের এই ধরনের সমস্যাগুলো আরো বেশি বৃদ্ধি পায়। তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ থাকবে যে যেহেতু করোনাও চলছে এবং শীতও চলে আসছে, তাহলে তাদের অতিরিক্ত কি কি ধরনের সাবধানতা এই মুহূর্তে অবলম্বন করা উচিত? আমি প্রথমে বলি নেই যে করোনা শীতকালে বাড়ে, এর বৈজ্ঞানিক কিছু কোনো আমরা ব্যাখ্যা পাইনি। তবে আমার কাছে যেটা মনে হয়, শীতকালে যেহেতু আমরা গাদাগাদি করে থাকি, শীতকালে যেমন আমরা একটা বাসে উঠে সমস্ত দরজা বন্ধ করে দিই যাতে ঠান্ডা না লাগে, ইত্যাদি ওভার কার্ডিং এর কারণে করোনা, একটা বাসে ধরেন যে আপনার 50 জন লোক আছে, বাসের সব দরজা জানলা বন্ধ, সেখানে যদি একটা করোনা রোগী থাকে, সে তো স্প্রেড করবো ওখানে। এই কারণে শীতকালে ওভারক্রাউডিং এর একটা কারণ যে শীতকালে করোনা রোগী বাড়ার সম্ভাবনা বেশি। স্যার, আমরা জানি যে করোনার সময় অনেকের হচ্ছে একটু শুষ্ক কাশি ধরনের উপসর্গ থাকে, আর এছাড়া শীতকালেও দেখা যায় যে সাধারণ মানুষের এমনিতেও ঠান্ডা লেগে একটা কাশির প্রকোপ থাকে। আমি আপনাকে জানতে চাইবো যে এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ রয়েছে, যে কোনটি কোভিড পজিটিভ আক্রান্ত রোগীর কাশি বা কোনটি এমনিতে ঠান্ডা লাগার কাশি, এটা কি কোনোভাবে বোঝার উপায় রয়েছে কি? আসলে আপনার কাশি, জ্বর, ব্যথা, এগুলো সিমটম। এই সিমটম গুলো অনেক রোগে হয়ে থাকতে পারে। কাশি কিন্তু কারণ অনেক। কাশি যেমন হলো ক্রনিক ব্রঙ্কাইটিস যাদের আছে, অ্যাজমা যাদের আছে, সিওপিডি যাদের আছে, নিউমোনিয়া যাদের আছে, তাদের কাশি হতে পারে।
আর করোনার কাশিটা মানে এই সমস্ত অ্যাজমাও তীব্র কাশি হয়, কিন্তু করোনার কাশি আরো তীব্র হয়, যে কাশতে কাশতে সে শ্বাস মনে হয় যে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি করোনার আসলে করোনার যতগুলো সিমটম এবং আদার ডিজিজের সিমটম, যে সিমটম গুলো ফিভার, কাপ, নাক দিয়ে পানি পড়া, হোল বডি পেইন, এই সমস্ত সিমটম অন্য রোগের থেকে করোনা অনেক তীব্রতর হবে। এইটাই ডিফারেন্স। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এখন আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে অনেক সময় অনেকে অভিযোগ নিয়ে আসেন ডাক্তারের কাছে যে কাশির সাথে রক্ত যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে কাশির সাথে রক্ত যাওয়ার কারণটা কি হয়, এবং কেউ যদি এ ধরনের কোনো কিছু দেখেন তাহলে তার সেই মুহূর্তে করণীয় কি হবে? আচ্ছা, এটাকে আমরা মেডিকেল ভাষায় হিমোপ্টাইসিস বলি। তো এই হিমোপ্টাইসিসের কারণ অনেকগুলি। সাধারণত আমাদের দেশে যক্ষা হিমোপ্টাইসিস হয় সাধারণত, কিন্তু লাং ক্যান্সারও হিমোপ্টাইসিস হইতে পারে, হার্ট ডিজিজও হইতে পারে, বিভিন্ন কারণে হিমোপ্টাইসিস হয়। আসলে একটা সিমটমের অনেকগুলো কারণ, 50টা 60টা 100টা রোগের কারণে হতে পারে। এই জন্য আমরা ইনভেস্টিগেশন ছাড়া অন্তত একটা বুকে এক্সরে যদি আমরা করি, এই সিস্ট এক্সরেতে আমরা দেখতে পাবো যে তার কাশিটা যক্ষার কারণে না নিউমোনিয়ার কারণে। আবার ইসিজি করলে বুঝতে পারবো যে তার ভালভুলার ডিজিজ আছে কিনা। অনেক ভালভুলার ডিজিজ হিমোপ্টাইসিস হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস, এটা বয়স্ক লোক, 40 ঊর্ধ্ব, তারও হিমোপ্টাইসিস হইতে পারে ক্রনিক ব্রঙ্কাইটিসের কারণে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এখন আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে অ্যাজমা, যেটি হচ্ছে আমাদের দেশে খুবই কমন একটি সমস্যা। অনেকেই এই ধরনের সমস্যায় ভুগছেন। আমি আপনার কাছে শুরুতে আগে একটু জেনে নিতে চাইবো যে এই অ্যাজমাটা আসলে কি এবং কখন হয়, আপনি যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। অ্যাজমা একটি হলো আমাদের দুটো কজ আছে অ্যাজমা। একটা হলো জেনেটিক কারণে হয়, এটা অ্যাটোপিক বলে, একটা নন অ্যাটোপিক। এনভায়রনমেন্টাল কারণে, জেনেটিক কারণে যেটা, সেটা তো আসলে সেই জিনগত ভাবেই জেনেটিক কারণে এটা। আর নন অ্যাটোপিক বলতে আমরা যদি ধুলা বালি মাইটস এই যে আজকে ঢাকা শহরের পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, অ্যাজমা রোগী এখন যে পরিমাণে আছে, 5 বছর পরে যদি আমরা এই পরিবেশকে, এই দূষিত পরিবেশকে আমাদের মানুষের বাসযোগ্য পরিবেশ তৈরি করতে না পারি, অর্থাৎ যে এয়ার পলিউশনকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, আগে 5-10 বছর পরে ঢাকা শহরে বসবাস করা যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এই এয়ার পলিউশনও একবার একটা কারণ। আর কিছু কারণ আছে অ্যালার্জির কজ, যেমন হলো বিভিন্ন খাদ্য অ্যালার্জি হয়, আবার অনেক মেডিসিনও অ্যালার্জি হয়। তো যে সমস্ত অ্যালার্জির কারণে অ্যাজমা হয়, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আমার জনগণের কাছে যে আহ্বানটা থাকবে, এই শীতকালে আপনারা ঠান্ডাও কিন্তু অ্যাজমা বাড়ে। আপনারা ঠান্ডাকে অ্যাভয়েড করুন, আপনারা ঠান্ডা ফ্রিজের খাওয়া পরিহার করুন। আপনার জন্য যেটা অ্যালার্জি, আসলে ফুড অ্যালার্জিটা এমন যে এক একজনের জন্য এক একটা ফুড অ্যালার্জি। যেমন কারো মুরগির মাংস অ্যালার্জি হতে পারে, কারো হাঁসের মাংস হইতে পারে। যার হাঁসের মাংস হলে অ্যালার্জি হয়, আমরা রোগীদের বলি যে আপনারা একটা ফ্রুট চাট করবেন। আপনি আজকে যে খাওয়াটা খেলেন, এই খাওয়ার পরে আপনার দেখা গেল যে হাসি শুরু হয়ে গেল, আপনার বড়িতে র্যাশ করতে শুরু করলো, চুলকাইতে শুরু করলো, তো সেদিন আপনি কি কি খেলেন এই লিস্টটা করে রাখবেন। আমার রোগীদের ক্ষেত্রে যেটা আমি করি, তাদের লিস্ট তৈরি করতে পারি, বলি। আমরা তো এখন ইমিউনোথেরাপি আমাদের দেশে এখনো অনেক সময় লাগবে। মানে অ্যান্টি অ্যালার্জেন যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন কবে আমরা চালু করতে পারবো ভবিষ্যতে বলে দিবে। আর এই করোনা আসার পরে তো সবকিছু আরো এলোমেলো করে দিল, আরো জটিল একটা অবস্থা আমাদের। আর এই শীতকালীন জিনিসগুলো বাড়বে, এর সঙ্গে করোনা বাড়বে, এবং সবারই শ্বাসকষ্ট। করোনা কিন্তু
শ্বাসকষ্টজনিত রোগীর যে সমস্ত রোগী করোনা হয়, তাদের কাশি, শ্বাসকষ্ট, এগুলির মূলত এই শ্বাসকষ্ট রোগীগুলো কিন্তু শ্বাসকষ্টের হাসপাতালে যায়। যেমন আমি যে হাসপাতাল চাকরি করি, শ্বাসকষ্ট একটা হাসপাতাল, আমরা কিভাবে যে এগুলো ম্যানেজ করবো এগুলো চিন্তা করছি আমরা হাসপাতালের। আমি আমার চিকিৎসকদের নিয়ে আমরা যে শ্বাসকষ্ট রোগী একদিকে যাবে, শ্বাসকষ্ট ছাড়া শ্বাসকষ্ট যাওয়ার একদিকে, এবং শ্বাসকষ্ট ছাড়া অন্যান্য রোগী আরেকদিকে, এইভাবে আমরা আইসোলেট করে করোনা টেস্ট করে আমার হাসপাতালে আমি আহ্বান জানাবো। এটা সমলেই 250 শয্যাযুক্ত টিবি হাসপাতাল। আমি দেশবাসীর উদ্দেশ্যে জানাতে চাই, আমরা করোনা রোগীদের কিংবা শ্বাসকষ্ট রোগীদের সেবা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি। আপনারা অযথা ভয় না করে বাসায় শ্বাসকষ্ট নিয়ে না ভোগে হাসপাতালে চলে আসবেন। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এখন আরেকটা বিষয় সম্পর্কে জানতে চাইবো যে এই যে শ্বাসকষ্টটা, এবং আমরা জানি যে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অনেকের মধ্যে এই উপসর্গটি মানে দেখা যাচ্ছে যে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, এবং শ্বাসকষ্টের কারণে তাদেরকে আইসিইউ ভেন্টিলেশন পর্যন্ত নিয়ে যাওয়া লাগছে। এখন আমি আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে পোস্ট কোভিড সিনড্রোম নামে আমরা জানি বেশ কিছু রোগকে আলাদা করা হচ্ছে। কারো যদি কোভিড থেকে ভালো হয়ে যায় তাহলে তার কি এ ধরনের সম্ভাবনা থেকে যায় যে তার ভবিষ্যতে শ্বাসকষ্টের সমস্যাটা হবে বা অ্যাজমা তার মধ্যে তৈরি হবে? এ ধরনের কোনো সম্ভাবনা বা এ ধরনের কোনো রিপোর্ট কি এখন পর্যন্ত হয়েছে? আমি আপনার বোঝার সুবিধার্থে, শ্রোতাদের বোঝার সুবিধার্থে একটি জানাতে চাই। সেগুলো আমাদের দেশে পালমোনারি টিউবারকুলোসিস বা যক্ষা নামে একটি রোগ আছে, যেটা পালমোনারি টিউবারকুলোসিস যে সমস্ত পেশেন্টের হয়, এই সমস্ত রোগীর পরবর্তীতে পোস্ট কোভিড ফাইব্রোসিস নামে একটা রোগ ডেভেলপ করে। ঠিক করোনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ফাইব্রোসিস ভালো হয়ে গেছে, কিন্তু বাসায় গিয়ে আবার বাথরুমে গেলে শ্বাসকষ্ট হয়, আদা চলা গেলে শ্বাসকষ্ট হয়। ওই রোগী পরীক্ষা করে দেখছি যে তার লাংসে ফাইব্রোসিস ডেভেলপ করেছে। আর এটা তো একটা রোগের ক্ষেত্রে। এরকম করোনা আমাদের আরেকটি পোস্ট ফেটিক সিনড্রোম নামে একটা সিনড্রোম করছে। অবসন্নতা, ভালো লাগে না কিছু, খাওয়ার রুচি নেই, সারাদিন শুয়ে থাকে। এরপরে আর যেগুলো করছে পোস্ট কোভিড সিনড্রোমে পোস্ট কোভিড সাইকোসিস নামে একটি শব্দ আছে, সাইকোসিসও ডেভেলপ করছে। মানে এমন কোন রোগ নাই যে পোস্ট করোনা রোগীদের আমরা পাচ্ছি না। জয়েন্ট পেইন হচ্ছে, কারো চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, অনেকে মাথা ভোগ করছে, ভাটাইগিরি হচ্ছে, ভাটাইগিরি। তো আমরা পোস্ট কোভিড ফলো সেন্টার করেছি। আমরা পোস্ট কোভিড রোগীদের ব্যাপারে যথেষ্ট সজাগ, যাতে পোস্ট করোনা রোগীরা কোনো কষ্ট না পায়, তাদের জন্য সঠিক চিকিৎসাটা আমরা দিতে পারি, সে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমি এখন আপনার কাছে জানতে চাইবো যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে অ্যাজমার সমস্যা যাদের আছে, সেটা ফুড অ্যালার্জি হোক বা যে কোনো ধরনের অ্যালার্জি হোক অথবা অ্যালার্জি ছাড়াও যেগুলো আছে, এটা কি কোনোভাবে কনজেনিটাল হতে পারে, মানে অর্থাৎ জেনেটিক্যালি কি এটি তার সন্তানের মাঝখানে ট্রান্সমিট হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অর্থাৎ বাবা মার মধ্যে যদি অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যাটুকু থেকে থাকে তাহলে সেটি কি সন্তানের হওয়ার সম্ভাবনা থাকে? আমরা একবারে দুটো ভাগে ভাগ করি। একটি হলো জেনেটিক তো অবশ্যই সম্ভাবনা থাকে, যেটা অ্যাটোপিক বলি আমরা, অ্যাটোপিক অ্যাজমা। এটা তো অবশ্যই হলো বাবার মার থাকলে অথবা দাদাদের থাকলে, বাবা মার না হলেও পরবর্তীতে নাতি নাতনির হচ্ছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমি এখন আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখন শীতকাল এসে গিয়েছে এবং এখন বেশ কিছু ধরনের, আপনি তো আপনার আগের উত্তরেও বলছিলেন যে এখন বিভিন্ন ধরনের শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই সময়টায় আসলে আমাদের শ্রোতাদের বিশেষ করে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত, বিশেষ করে যাদের বাসায় বয়স্ক মানুষ রয়েছে কিংবা ছোট শিশু রয়েছে, তাদের কি কি ধরনের পদক্ষেপগুলা এই মুহূর্তে গ্রহণ করা উচিত? আমাদের প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন যে নো মাস্ক নো সার্ভিস, সবাইকে মাস্ক করতে হবে। বাজারে, হাটে ঘাটে, ইভেন হাসপাতালেও, আমার হাসপাতালেও আমি মাস্ক ছাড়া কোনো রোগীর অ্যাটেন্ডেন্সে কোনো রোগীকে অ্যালাউ করি না। ভ্যাকসিন কবে পাবো আমরা? 2021 সালের 2021 সালের ডিসেম্বরের আগে উন্নত বিশ্বে পাবে কিনা সন্দেহ। তো আমাদের ভ্যাকসিন কিন্তু, আমাদের ভ্যাকসিন মাস্কটা আমাদের হলো সবাইকে পড়তে হবে এই শীতকালে। আর যাদের অ্যাজমা কিংবা কোমরবিড কন্ডিশন রয়েছে, যেমন হার্ট ডিজিজ রয়েছে, এমআই হিস্ট্রি রয়েছে, সিপিডি রয়েছে, এই সমস্ত রোগীদের আহ্বান করবে যত কম সম্ভব ঘরের বাইরে যাওয়ার জন্য, এবং হলো গাদাগাদি করে না থেকে সামাজিক যে সোশ্যাল ডিস্টেন্স, এটা বাসায় হোক, হাটে হোক, বাজারে হোক, সব জায়গায় এটা আমরা কঠোরভাবে মেনটেন করা শুরু করি। আর স্বাস্থ্যবিধিগুলো সবাই যেন মেনে চলি। আমরা ইতিমধ্যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের জনগণ জেনে গেছে, জানে। তাদেরকে আমাদের আহ্বান যে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকে করোনা, গতকালকে আমার এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। সে বয়স মাত্র 30 নিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক যে আমরা এই কোভিড কালীন সময়ে অনেক ডাক্তারদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা আমাদের জন্য আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে বিভিন্ন ভাবে করোনায় আক্রান্ত হয়েছেন। এবং সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে শুনছেন, আপনাদেরকে আমি আবারও একটি স্যারের কথা থেকে একটি কথা বলবো যে স্যার খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমাদের জন্য ভ্যাকসিন হচ্ছে মাস্ক। যেহেতু এখনো উন্নত বিশ্বে মাস্কের কোনো আবিষ্কার তারা এখনো ঠিক মতো করতে পারেনি, বা তারা এখনো কিন্তু কোনো মাস্ক আমরা দুঃখিত, এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন তারা আবিষ্কার করতে পারেনি এবং এখন পর্যন্ত কোনো সফল ভ্যাকসিনের নিউজ কিন্তু আমরা পাইনি। সুতরাং এখন আমাদের একটি উপায়, সেটি হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে করোনা থেকে মুক্ত থাকার জন্য মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কিন্তু কোনো বিকল্প নেই এবং এটি আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে বারবার করে বলে আসছি যে আমরা যদি একটু সচেতন হই তাহলে হয়তো আমরা কোভিড থেকে বেঁচে যেতে পারবো। এই মুহূর্তে স্যার আমি একটু শ্রোতাদের একটু প্রশ্ন নিব। আমাদের কাছে প্রশ্ন করেছেন আল আমিন খান। তিনি জানতে চেয়েছেন যে আমার ছেলের 7 দিন ধরে শুকনো কাশি, এর জন্য কি করতে পারি? শুকনো কাশির সঙ্গে জ্বর আছে কিনা, গলা ব্যথা আছে কিনা, এটা একটু জানার প্রয়োজন। উনি এগুলো আসলে কিছু আমাদেরকে জানানি, উনি শুধু আমাদেরকে এতটুকুই লিখেছেন যে 7 দিন ধরে শুকনো কাশি হয়, যদি জ্বর না থাকে, গলা ব্যথা না থাকে, শ্বাসকষ্ট না থাকে, তাহলে ওর জ্বর কিছু নেই। মানে আমাদের তো কফ রিফ্লেক্স বলে একটা নর্মালি কিন্তু ফিজিওলজিক্যাল কফ হয় কিছু, একটা ফরেন বডি গেলে আমরা কাশি দেই, সেটাই শুকনা কাশি। কাশির মাত্রাটা কিরকম এটা দেখতে হবে। ফিজিওলজিক্যাল কফ আছে কিন্তু একটা, সব কিন্তু এখনো কফ না, কাশি না। তারপরও যেহেতু শুকনো কাশি, ওনাকে ট্যাবলেট নিরাকপ দিনে 3টা 7 দিন খেলেই মনে হয় চলে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আজ আমাদেরকে আপনার ব্যস্ততম সময়ের মাঝে সময় দিয়েছেন সাপ্তাহিক ছুটির দিনে, সেজন্য আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন রেডিও ভূমি ও হিউম্যানিট বাংলাদেশের যৌথ প্রযোজনার সাপ্তাহিক আয়োজন শুনবে ডাক্তার বলবে ডাক্তার। আপনাদের সাথে ছিলাম আমি খাদিজা হোসেন সাবিহা। আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায় আমরা আবারও হাজির হয়ে যাব অন্য কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরে ঘরের বাহিরে বের হন।
এবং শুনতে থাকুন রেডিও ভূমি 92.8 FM।